খাবারগুলো প্যাক করার কথা। নিতু খেতে খেতে শুধালো, খাবার বাসায় নিয়ে যাওয়ার কথা ভেবেই এত অর্ডার করলে? উৎস দু পাশে মাথা নেড়ে বলল, না, তাহলে? যাওয়ার পথে কাউকে এই খাবারগুলো দেওয়ার মতো পেলে দিয়ে যাব। নিতু আর কোনো কথা কিছু বলল না, শুধু মৃদু হেসে পুনরায় খাওয়া শুরু করলো। উৎসের কিছু কিছু কাজ তার অসম্ভব ভালো লাগে। মাঝে মাঝে সেই মানুষটাকে দেখে আর ভাবে এই মানুষটা তার ভাগ্যে লেখা ছিল। অধিক সময় নিয়ে হলেও তার তো হলো। ভালোবাসার কাঙালে এই মেয়েটার ভাগ্যে এই মানুষটা আজীবন থেকে যাবে। বাসায় ফেরার পথে একটা জায়গায় এসে গাড়ি থামলো। জায়গাটা কখনো কখনো যাওয়া আসার পথে দেখতে দেখতে নিতুর কাছে পরিচিত হয়ে গিয়েছে। গাড়ি থামতেই নিতু শুধালো, এখানে থামালে কেন গাড়ি? উৎস গাড়ি থেকে নেমে খাবারের প্যাকেটগুলো হাতে নিয়ে নিতুর কাছে এসে বলল। নেমে এসে বলছি। উৎসর কথানুযায়ী নিতু গাড়ি থেকে নেমে এলো। এদিক ওদিক দেখলো কিছুক্ষণ, চারিদিকে মানুষের কমতি নেই। রাস্তার দুই পাশে সারি সারি দোকানপাট। নিতু সবকিছু পর্যবেক্ষণ করে বলল। এখানে কি? উৎস নিতুর হাত ধরে একদিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বলল, এখানে এক বয়স্ক আঙ্কেল থাকেন। ছেলেরা জায়গা জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। দিনে কারো কোনো কাজ করে খাবার পেলে খেতে পারত। একদিন আমার সাথে দেখা, সেদিনই ওনার সম্পর্কে জানতে পারলাম। ভেবেছিলাম ছেলেদের সাথে কথা বলবো, কিন্তু উনি রাজি হননি। আমি আর ওনার অমতে কী বা করতে পারি। তবে সেদিন থেকে আমার বেতনের একাংশ ওনার কাছে যায়। ওটা দিয়েই উনি এখন দিনাতিপাত করেন। আজ মনে হলো ওনার সাথে একবার দেখা করে যাই। তোমাকে দেখলে খুশি হবে। নিতু মৃদু হেসে বলল। তোমার সম্পর্কে আর কি কি জানা বাকি কে জানি। উৎস নিতুর হাতটা নিচের বুকের সাথে চেপে ধরে তার দিকে তাকিয়ে বলল। এসব কিছুই না, দোয়া করো তোমার বর যেন হাতে গোনা কয়েকজনকে অন্তত ভালো রাখতে পারে। নিতু হেসে জিজ্ঞেস করলো, তাদের ভালো রাখো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে ভালো রাখা এবং ভালোবাসার দায়িত্ব কিন্তু তোমার। বউয়ের সাথে আর 10 জনের তুলনা করলে চলে? বউ তো জীবন সঙ্গী। তাকে ভালো রাখা, ভালোবাসা থেকে শুরু করে অনেক কিছুরই দায়িত্ব তো আমারই। নিতু বেশ আগ্রহ নিয়ে শুধালো, কি কি করতে পারবে আমার জন্য? কখনো যদি এমন পরিস্থিতি আসে যে সব রকম চেষ্টা করার পরও বিপদ না কেটে আমার পরিবর্তে তোমাকে বাঁচানো যাবে, এমন কথা আসে, তবে আমি হাসতে হাসতে বিদায় নেব। আর যদি তোমার দিকে কেউ ক্ষতির উদ্দেশ্যে হাত বাড়ায়, তবে তাকে পৃথিবী থেকে বিদায় করতেও ভাববো না। নিতু মুচকি হেসে উৎসুর হাতটা শক্ত করে ধরলো। চাপা স্বরে বলল, তুমি ছাড়া আমার একটা দিনও না আসুক। তুমি নেই মানে আমিও থাকবো না। পথ শেষ করে একটা ছোট ঘরের মধ্যে প্রবেশ করলো দুজন। সেখানে প্রায় 75-80 বছর বয়স্ক একটা লোকের সাথে পরিচয় হলো নিতুর। উৎস ওনার কথাও বলেছিল। খাবার এবং কিছু টাকা উৎস নিতুর হাত দিয়েই দেওয়ালে। এবার লোকটা এতটা ভালোবাসার সম্মান পেয়ে এক পর্যায়ে বারবার চোখ মুছতে থাকলেন। উৎস বেশ কিছুক্ষণ কথা বলল তার সাথে। রাত হয়ে যাওয়ায় একসময় বাসায় ফেরার সিদ্ধান্ত নিতে হলো নিতু উৎস দুজনের। বয়স্ক লোকটার থেকে বিদায় নিয়ে বেরো হলো দুজনে। দুজনে বের হয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো। অন্ধকার বেশ ঘনিয়ে এসেছে। আকাশে চাঁদ তারা একসাথে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর পর মৃদু হাওয়া বইছে। দুজনে মিনিট পাঁচেক সেখানে চুপচাপ দাঁড়িয়ে প্রকৃতির অনাবিল সুখ উপভোগ করলো। যখন বাসায় ফেরার কথা হলো, হঠাৎই নিতু বলে উঠল, তুমি গাড়িতে বসো, আমি একটু এই যে ফার্মেসি থেকে আসছি, মাথাটা ব্যথা করছে, ওষুধ নিয়ে আসি। উৎসব গাড়িতে বসার জন্য গাড়ির দরজা খুলেছিল। নিতুর কথা শুনে দাঁড়িয়ে গেল সে। বলল, তুমি বসো, আমি নিয়ে আসছি। নিতু বাধা দিয়ে বলল, তুমি বসো, আমি নিয়ে আসছি। তাছাড়া ন্যাপকিনও কিনতে হবে। তোমাকে পাঠাতে ইচ্ছে করছে না। 2টা মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। শিওর? ইয়েস। নিতু ফার্মেসির দিকে এগিয়ে গেল। কাছাকাছি যেতেই পেছনে থেকে একটা মেয়েকে দেখে চেনা চেনা লাগলো তার। ভালো করে খেয়াল করতেই বুঝলো মেয়েটা বন্যার মতো দেখতে। পাশে থেকে অবিকল বন্যা মনে হচ্ছে। তাড়াতাড়ি করে এগিয়ে গেল সে। কাছে যেতে নিশ্চিত হলো তার ধারণা সঠিক। পাশে দাঁড়িয়ে থাকা বন্যার পিঠ চাপড়ে সে বলে উঠল, কিরে তুই এখানে?
চমকে উঠল বন্যা। একবার নিতুকে দেখে পাশে কিছুটা দূরে দাঁড়ানো পুরুষটির দিকে ভয়ার্ত চোখে তাকালো সে। নিতু চোখও বন্যার চোখে অনুসরণ করলো। অস্ফুট স্বরে বলে উঠল, তোরা দুজন একসাথে এখানে কি করছিস? একটা প্রেগন্যান্সি কিট দিয়েন তো ভাই। ফার্মাসিস্ট কি লাগবে জিজ্ঞেস করলে নিতু কথাটা বলেই বন্যার দিকে পুনরায় তাকালো। বন্যা শুকনো ঢোক গিলে পরিস্থিতি সামলে নিতে শুধালো, প্রেগনেন্সি কিট? তুই প্রেগনেন্ট? আমাকে জানালি না তো? নিতু কড়ার স্বরে বলে উঠল, প্রেগনেন্ট কিনা সেটা জানার জন্যই নিচ্ছি। তাছাড়া তুই আমাকে সব কিছু জানাস? কার কার সাথে কথা বলিস, ঘুরতে বের হোস, আমাকে জানাস তুই? আর চোখে আশরাফের দিকে তাকালো বন্যা। আশরাফ এগিয়ে এলো খানিকটা। বন্যা সরে দাঁড়াতে আশরাফ বলল, আপনি আমাকে অপছন্দ করেন সেটা জানি। পছন্দ করার মতো সেরকম কোনো কারণ আসলে নেই। উনি আমার সাথে ঘুরতে বের হয়নি। আশরাফকে থামিয়ে দিয়ে বন্যা নিচেই বলে উঠল, অফিস থেকে একটা কলিগের বাসায় নিমন্ত্রণ ছিল। সেখান থেকে বাসায় ফেরার পথেই মনে হলো আমার ঔষধ নেওয়া হয়নি। ওই যে একটা ফার্মেসি দেখা যাচ্ছে, ওইখানেই নেমেছিলাম ওষুধ নিতে, কিন্তু কেউ ছিল না। তাই ওখানে অপেক্ষা না করে এদিকে আসলাম। তখনই ওনার সাথে দেখা। আমি প্রথমে চিনতে পারিনি, উনি পরিচয় দেওয়ার পর চিনেছি। ওখান থেকেই অল্প স্বল্প কথা বলতে বলতে এখানে এসে দাঁড়িয়েছি, আর তুই এলি। নিতু ভ্রু কুচকে দুজনের দিকে একবার করে দেখলো। সন্দেহ মিশ্রিত নজর নিবদ্ধ রেখেই বলে উঠল, আসলেই তোরা আমাকে লুকিয়ে প্রেম করছিস না তো? সত্যি করে বল আমাকে। আমার কিন্তু তোদের দুজনকে একসাথে দেখে সন্দেহ হচ্ছে। বন্যা অসহায়ের মতো ঠোঁট উল্টে ডানে বামে মাথা নাড়ল, বলল, তুই যে আমাদের দুজনকে একসাথে দেখেই সন্দেহ করছিস, সেটা তোর তাকানোয় বোঝা যাচ্ছে। বিশ্বাস কর, আমার এখন বিয়ের বয়স, প্রেমের বয়স না। ওনার সাথে এই তো মিনিট 5-7 আগে দেখা হয়েছে আমার। ওনার সাথে আমার আর কখনোই কথা হয়নি। নিতু ফের শুধালো, তোর নাম্বার ওনার কাছে, তাও কল করেনি আসলেই? আশরাফ মাথা চুলকে বলে উঠল, ওনার সাথে আসার কথা হয়েছে। আমি নম্বর দিয়েছিলাম, ও বাসায় ফিরলেই আমার কাছে ওনার নম্বর আছে, সেটা ভুলেই গিয়েছিলাম। সেদিনের পর থেকে ভালো হয়ে গিয়েছি, বিশ্বাস করুন। আমি আর কোনো মেয়েকে বিরক্ত করি না। তবে আপনার বান্ধবী সুন্দরী, বিয়ের বয়স তার হয়েছে, আমারও কম হলো না। আপনি রাজি থাকলে আমি ওনাকে বিয়ের জন্য বিরক্ত করতেই পারি। এক ঝটকায় সামনে দাঁড়ানো দুই নারী আশরাফের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আশরাফ মিটিমিটি হাসছে। বন্যা মুহূর্তের মধ্যেই জায়গা পরিবর্তন করে আশরাফের কাছে থেকে সরে নিতুর পাশে গিয়ে দাঁড়ালো। বেচারিকে বড্ড অসহায় দেখাচ্ছে এবার। সে আশরাফের দিকে তাকিয়ে নিতুকে উদ্দেশ্য করে বলল, দোস, আমি ওই লোকটাকে চিনি না। প্লিজ তুই এখান থেকে চল। কি হচ্ছে এইসব আমার সাথে? ধুর। নিতু এক ধাপ এগিয়ে এলো, শাসানো গলায় বলল, এই 7 মিনিটে দুনিয়ার বাইরে পাঠিয়ে দেবো বললাম। আশরাফ হো হো করে হেসে উঠল। বন্যা নিতুর হাত শক্ত করে চেপে ধরে আশরাফকে বলল, আপনি উম্মাদের মতো হাসবেন না। আপনাকে ভালো ভেবেছিলাম, এখন দেখি আমার বান্ধবী ঠিক। আশরাফ বলল, তাই তো, বিয়ের বয়স হয়ে গিয়েছে, সমস্যা কোথায়? আপনার বান্ধবী আমাকে যতটা খারাপ ভাবে ততটা খারাপ আমি না। নিতু আঙুল উঁচিয়ে তীক্ষ্ণ ধারালো গলায় বলল। একদম আমার বান্ধবীর দিকে নজর দেবেন না। আশরাফ কিছু বলবে তার পূর্বেই ভেতর থেকে কেউ বলে উঠল। নিতু আশরাফের দিকে রাগী দৃষ্টিতে চেয়ে থেকে এক হাতে জিনিসগুলো নিয়ে নিল। বন্যাকে বলল, আমি টাকা পরিশোধ করে দিচ্ছি, তুমি আমাদের সাথে চলো। উৎস আমার জন্য অপেক্ষা করছে। বন্যা সংক্ষেপে বলল। ঠিক আছে। সারা রাত নিতর চিন্তায় কাটলো। বলতে গেলে এক ফোঁটাও ঘুম হয়নি তার। রাতে কয়েকটা ঘন্টা একদম নির্ঘুম কেটেছে। মাথায় একটাই চিন্তা যে উপসর্গ দেখা দিয়েছে সেটা কি প্রেগনেন্সির, নাকি সে বেশি বেশি ভাবছে। কিন্তু তারও তো বয়স অনেক আগেই হয়েছে। সে একজন মা হওয়ার জন্য একদম প্রস্তুত। নিতুর মাঝে মধ্যেই পিরিয়ড অনিয়মিত চলে, তাই খুব একটা মাথা ঘামায়নি সে। কিন্তু এবারের ব্যাপারটা ভিন্ন।
খাওয়া দাওয়ার এমন সমস্যা আগে কখনো হয়নি তার। উপর মাঝে মধ্যে মাথা চক্কর দেওয়া, দুর্বল লাগা, এগুলো নিয়ে সে ঘাটাঘাটি করেছে। বিভিন্ন চিকিৎসকের ভিডিও সে রাতে বাসায় ফিরে দেখে নিয়েছে, তাতেই মনের আশা জোরালো হয়েছে তার। রাতে বাসায় ফেরার পর থেকে কত চিন্তা তার মাথায় ঘুরছে। একটা ছোট প্রাণ তার পেটে বেড়ে উঠবে। প্রথম দিকে তার জন্য, শুধুমাত্র তার জন্য খাওয়া দাওয়া বন্ধ হবে, শরীর দুর্বল হবে, তবুও প্রাণটার প্রতি কোনো ক্ষোভ আসবে না। রাতের পর রাত অস্বস্তিতে এপাশ ওপাশ করে নির্ঘুম কাটবে। পেটে মাঝে মধ্যেই কারো উপস্থিতি বোঝা যাবে, মনে হবে এই তো সে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। 9টা মাস পর সে এই পৃথিবীতে আসবে। ছোট ছোট হাত পা, আঙুল, চিকন গোলাপি ঠোঁট, নরম গাল, ইস! আর ভাবতে পারে না নিতু। তার লোভ লেগে যায় একটা বাচ্চার, ইচ্ছে করে মা হতে। সারা রাত সে খুব করে চেয়েছে তার চিন্তা ভাবনাটা যেন সত্য হয়। এত এত আশায় বুক বেঁধে ফেলেছে সে। ভেঙে গেলে বড্ড খারাপ লাগবে তার, কান্না পাবে। বালিশের নিচের প্রেগনেন্সি কিট, কিছুক্ষণ পরপরই সেটা হাতে নেড়ে দেখছে সে। রুমে ড্রিম লাইট জ্বলছে, দেয়াল ঘড়িতে বারবার সময় দেখছে, আর কিছুক্ষণ পর পর উৎসের দিকে এক নজরে তাকিয়ে থাকছে। উৎসকে কিছুই জানায়নি সে। ফলাফল নিয়ে সে বেশ চিন্তিত। একসাথে দুজনের কষ্ট পাওয়া নিশ্চয়ই সুখকর হবে না। নেগেটিভ কথা মাথায় আসতেই বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস আসে তার। ঘড়িতে 4টা বাজে, আর শুয়ে থাকতে ইচ্ছে করছে না নিতুর। উঠে বসলো সে। বালিশের নিচ থেকে প্রেগনেন্সি কিটটা হাতে নিয়ে খাটে হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। এত ভয় তার কখনো হয়নি, এমনকি স্কুলের আলতাফ স্যারের ক্লাসেও না। পড়া না পারলে চিকন বেতের বাড়ি খেতে হতো। কই, তখনও তো এমন ভয় লাগেনি তার। এত ভয় কেন হচ্ছে তার? সারা রাত একটু ঘুম অবধি হলো না। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো নীতি। পুরো রুমে পায়চারি শুরু হলো তার। কি মনে করে নামাজের প্রস্তুতি নিল, উঁচু করে জায়নামাজ নিয়ে বসলো। মনে হলো এই সময় একজনের রহমত তার খুব করে প্রয়োজন। তিনি সর্বোচ্চ সহায়তাটুকু করতে পারবেন। তিনি চাইলেই নিতুর মনের ইচ্ছেটা পূরণ হবে, নচেত না। অনেকটা সময় জায়নামাজে ব্যয় করে উঠল নিতু। জায়নামাজ ভাঁজ করে জায়গা মতো রেখেও দিল। উৎস তখনও ঘুমে আচ্ছন্ন, একপাশে ফিরে অঘোর ঘুমোচ্ছে সে। পাশে গিয়ে বসল নিতু। উৎসর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটু চুমু খেয়ে পুনরায় উঠে দাঁড়ালো। নিতু ধীর পায়ে রওনা দিল ওয়াশরুমের দিকে। হাতে প্রেগনেন্সি কিট, আর মনে ভয় মিশ্রিত প্রবল আকাঙ্ক্ষা। মা হওয়ায় যে ভীষণ ইচ্ছে হয়েছে তার। কয়েকদিন আগেও ইচ্ছেটা এত প্রবল ছিল না। হঠাৎ করেই যেন এই চিন্তাটা তার মন মস্তিষ্ক দখল করে নিয়েছে। দিনে দিনে যখন কিছু বুঝতে পারছিল, তখন থেকে ইচ্ছাটা জোরালো হতে শুরু করেছে। সন্দেহ জেগেছে মনে। তারই ফলাফলের সম্মুখীন হতে চলেছে সে। মনে একটাই প্রশ্ন, কিসের সম্মুখীন হবে সে? নিজেকে এসে কিছুক্ষণের মধ্যে কোথাও নিয়ে গিয়ে দাঁড় করাবে? কে আজ তার সঙ্গ দেবে, সুখ নাকি দুঃখ? প্রেগনেন্সি কিট নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে নিতু। কিট সামনেই রাখা, ধীরে ধীরে একটা দাগ স্পষ্ট হয়ে দ্বিতীয় দাগ পেরিয়েছে। স্পষ্ট হয়নি এখনো। নিতু এক হাত বুকে চেপে নিঃশ্বাস যেন বন্ধ করে দাঁড়িয়ে আছে। অপেক্ষার প্রহর শেষ হতেই চোখ দুটো অশ্রুতে টলমল করে উঠল, ঠোঁট জুড়ে দেখা দিল মৃদু হাসি। দাগ দুটো স্পষ্ট হয়েছে। নিতু চোখ বন্ধ করে নিঃশব্দে গা কাঁপিয়ে হেসে ফেলল। গাল বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা চোখের পানি। কিছুক্ষণ ওভাবেই পার করে ওয়াশরুম থেকে বের হলো। হাতের উল্টো পাশ দিয়ে গাল মুছে উৎসর দিকে এগিয়ে গেল। উৎসের পাশে বসে প্রলম্বিত শ্বাস ফেলল নিতু। নিজেকে ধাতস্থ করে নরম গলায় ডাকলো উৎসকে। নিতুর ডাকে সাড়া দিল না উৎস, শুধু একটু নড়ে চড়ে আবার শান্ত নদীর মতোই ঘুমিয়ে গেল। নিতু পুনরায় ডাক জোরালো করলো। উৎস পাশে ফিরে ঘুমু ঘুমু চোখে নিতুর দিকে চেয়ে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে বলল, কিছু হয়েছে? তুমি ঠিক আছো? নিতু ডানে বামে মাথা নাড়ল, যার অর্থ সে ঠিক নেই। উৎস চোখ ডলতে ডলতে উঠে বসলো।
প্রশ্নসূচক দৃষ্টি মেলে বলল, কি হয়েছে? নিতু মুখে কিছু না বলে প্রেগনেন্সির কিট এগিয়ে দিল। বাম হাতে কিট এবং ডান হাত টেনে নিচের পেটের উপর রাখলো। উৎসব পরিস্থিতি বুঝে উঠতে নিতুর দিকে অবাক দৃষ্টিতে চাইল। ভ্রু উঁচিয়ে ইশারায় জানতে চাইল। এটা সত্যি? নিতু মৃদু হেসে উপর নিচ মাথা নাড়ল। উৎস তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে বসল। বেশ উত্তেজিত দেখালো তাকে। প্রেগনেন্সির কিট হাতে নিয়েই আরও কিছুটা এগিয়ে এলো নিতুর দিকে। নিতুর গালে কপালে ঠোঁটে এক নাগারে কিছুক্ষণ চুমু খেলো। উৎসের এমন অব্যবহারে হাঁপিয়ে উঠল যেন নিতু। নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল,